সুপার ভিউ টিভি কোম্পানিতে কলকাতা জোনে এজেন্ট হিসেবে গ্রাম বাংলায় ঘুরে বেড়াতে হয় সুমনকে। চষে বেড়াতে হয় এক শহর থেকে অন্য শহর, এক জেলা থেকে অন্য জেলা। এই রকমই ঘুরতে ঘুরতে সে একদিন এসে পড়ে পানিপাতিনিতে। পানিপাতিনি বাসস্ট্যান্ডের কয়েক হাত তফাতে মা জগদম্বা লজে বছর বাড়ি ঘর রাখা থাকে সুমনের। কোম্পানি পেমেন্ট করে। কোম্পানির আরও অনেক এজেন্ট আছে। বছর ভরেই তাদের যাতায়াত চলে পানিপাতানিতে। জাতীয় সড়কে মেরুদাঁড়ার মতো মাঝে রেখে গেছে ওটা ছোট্ট জনপদ পানিপাতানি। ঠিক শহর না হলেও ভিডিও পার্লার, ইন্টারনেট পার্লার, বিউটি পার্লার আর মোবাইল ফোন পরিষেবা পুরোপুরি ঢুকে গেছে পানিপাতানিতে। কদিন ধরে বেশ ঠান্ডা পড়ে গেছে। হোটেলের কাউন্টারে গলায় মাফলার জড়িয়ে বসেছিলেন হোটেলের মালিক শ্যামবাবু। সুমনকে দেখে খুশি হলেন, বললেন, আসুন শ্যামবাবু, আসুন। এবার অনেক দিন পরেই যে। শ্যামবাবু বয়স 50-এর আশেপাশে। গায়ের রং দুপোজ কালো কম করে, মাথাখানা বিরাট, ফালা ফালা চোখ মুখ, দেখলেই মন আপনা আপনি সম্ভ্রমে ভরে ওঠে। আজ আবার কপালে লাল টিপ লাগিয়েছে। হোটেলের ব্যবসার পাশাপাশি তিনি এখানে ওখানে টুকটাক পূজা অর্চাও করে থাকে। নিয়ার অ্যাবাউট 1 বছর হবে। সুমন শ্যামবাবুকে নমস্কার করে জানতে চাইলেন, আপনারা কেমন আছেন শ্যামবাবু? শ্যামবাবু চোখ বুজে নমস্কারের প্রত্যুত্তর দিয়ে বললেন, মা মহামায়ার আশীর্বাদে একরকম ভালোই আছি। আপনার সব খবর ভালো তো ভাই? সুমনের বয়স বেশি নয়, 40-এর আশেপাশে। মাঝারি হাইট, গায়ের রং ফর্সার দিকে, মুখ চোখ ভালো। কাজ ঝাঁকিয়ে বলল, ফাইন। পানিপাতিনির কাজ একদিনের মধ্যে শেষ হয়ে গেল সুমনের। পরের দিন আর বেরোলো না। হোটেলে বসে ডিস্ট্রিবিউটরের ঘর থেকে কালেক্ট করা আনা তথ্যগুলো একের পর এক রিপোর্ট তৈরি করে ফেলল। তারপর সন্ধে জ্যাকেটটা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়ল ঘুরতে। পানিপথ জায়গাটা বেশ মনোময়। লোকজন, গাড়িঘর, দোকানপাট থাকলেও গ্যাঞ্জাম বটেই নেই। এখানকার চমচমের খুব সুনাম আছে। একটা দোকানে বড় দেখে খানপাচেক চমচম গপাগপ গিলে মন খুশ হয়ে গেল সুমনের। হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড ছাড়িয়ে চলে এলো নর্থ দীঘার মোড়ে। এখান থেকে মিনিট 5 ডাকাতে কালী বাড়ি। তারপর মিনিট 2 হাঁটলেই ছায়াচিত্র সিনেমা হল। পানিপাতানিতে এলেই ছায়াচিত্র হলে নাইট শো একটা করে ছবি বাঁধা সুমনের। বাংলা, হিন্দি, ইংরেজি যখন যেমন হয়। জীবনে ছবি অনেক দেখেছে সুমন। তার উপর এখন টিভি দৌলতে ঘরে বসেই রিমোট টিপে যত খুশি ছবি দেখা যায়। তাই ছবি দেখাটা তার লক্ষ্য নয়, লক্ষ্য হলো টাইম পাস। বাড়িটি হলো সিনেমা হলের মালিক রবিবাবুর সঙ্গে একটু আড্ডা মেরে আসা। টিভি আর সিনেমা নিজেরা ভাই ভাই না হলেও ভাইরা ভাই তো বটেই। অতএব রবিবাবু বলতে গেলে তার লাইনের লোক। কিন্তু হাঁটতে হাঁটতে ছায়াচিত্র হলের সামনে পৌঁছে সুমন হতাশ হলো। টিভির দাপটে সিনেমা হলের ব্যবসা দিন দিন খারাপ হচ্ছে সে জানে। তার জন্য রবিবাবু তাকে খোঁচা মেরে কথায় শোনান। কিন্তু তাই বলে এই অবস্থা? সার্চ লাইট, ডে লাইট দূরের কথা, টিম করে একটা লো ভোল্টেজের বাতি জ্বলছে। তাতে হলের গায়ে লাগানো ছবির পোস্টারটি ঠিকমতো পড়াই যাচ্ছে না। লোকজনও আশেপাশে বিশেষ চোখে পড়ছিল না। কাউন্টারে মুখ পর্যন্ত চাদরে ঢেকে একজন বসে বসে ঝিমাচ্ছিল। লোকটাকে চিনতে পারল না সুমন। গেটে যে লোকটা দাঁড়িয়েছিল সেও অপরিচিত। তার চেয়ে বড় কথা, গেট কিপারের পাশে রবিবাবু দাঁড়িয়ে থাকেন। কী রকম কি টিকিট বিক্রি হলো নিজে দাঁড়িয়ে থেকে তদারক করেন। আজ নেই। রবিবাবু কই? রবিবাবু? সুমন জিজ্ঞাসা করলো। গেট কিপার মুখ তুলে তাকালো সুমনের দিকে।
এরও আপাদমস্তক ঢাকা চাদরে, বেশ রোগা, তবে চোখ দুটো জলজলে। পাল্টা প্রশ্ন করলো, কোন রবিবাবু? আরে হাউসের মালিক রবিবাবুর কথা, রবি রঞ্জন দাস। উনি তো আজকে আসেননি। আসেননি? না, উনি কাজে ব্যস্ত আছেন। লোকটা মুখ ঘুরিয়ে নিল। শুধু ছবি হবে আজ, আড্ডা আর হবে না। ভারী রসিক মানুষ ওই রবিবাবু। মুখ চোখ নানা ভঙ্গি করে এক একটা এমন মজার কথা বলেন, হাসি চেপে রাখা দায়। ব্যবসার এই রকম দুর্দশার মধ্যেও কি করে এত হাসি খুঁজে পান কে জানে। মনটা দমে গেল সুমনের। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সে এগিয়ে গেল ছবির ডিসপ্লে বোর্ডের দিকে। বাংলা বই চলছে। স্টিল ফটোগ্রাফ দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল ভূতের বই, কিন্তু অসম্ভব বোকা বোকা নাম। দেখা হবে মাঝরাতে। বাংলা সিনেমার স্বাদেই এই হাল। যাগ্গে, তার তো সময় কাটানো নিয়ে কথা। সুমন এগিয়ে গেল টিকিট ঘরের দিকে। ব্যালকানির একটা টিকিট কেটে ঢুকে পড়ল হলে। গেটকিপার টিকিট ছিঁড়ে অর্ধেকটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, লাইটম্যান নেই, আপনি আপনার মতো জায়গা বেছে নিয়ে বসে পড়ুন। আরে লাইটম্যান নেই? না, এইভাবে রবিবাবু বেশি দিন টানতে পারবে তা মনে হয় না। যে কোনো দিন হাউসে তালা পড়বে। দোতলায় সিঁড়ির মুখে একটা জিরো পাওয়ারের জ্বললেও ব্যালকানিটা পুরোপুরি অন্ধকার। অনেক কাল ধরেই এখানে সুমনের যাতায়াত, তাই লাইটের সুইচ খুঁজে পেতে অসুবিধা হলো না তার। আলো জ্বালিয়ে পেছনের দিকে ভালো জায়গা দেখে বসে পড়ল সে। সারি সারি সিট ফাঁকা পড়ে আছে, একটাও লোক নেই। দেখতে দেখতে গাটা হঠাৎ কীরকম ছমছম করে উঠল তার। মিনিট 15 কেটে গেল। ওয়ার্নিং বেল পড়ে গেল। ব্যালকানির গেট ঠেলে ভিতরে ঢুকে এলো কয়েকজন লোক। তারা নিজেদের মতো জায়গা খুঁজে নিয়ে বসে পড়ল ছড়িয়ে ছিটিয়ে। তাদের মধ্যে একজন লুঙ্গি পরা লোকও দেখা যাচ্ছিল। সিটে বসে পা তুলে বেমালুম বিড়ি খেতে শুরু করলো। ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য এইটুকু কম্প্রোমাইজ না করলেই নয়। দেখে গা জ্বলে যাচ্ছিল। কি আর করবে, সুমন চুপ করে রইল। বই শুরু হয়ে গেল। গেট থেকে উপরে এসে ব্যালকানির লাইটটা নিভিয়ে দিয়ে চলে গেল গেটকিপার। কয়েকটা বোকা বোকা অ্যাডের পরে পর্দায় রক্তপানরত হাইনার মুখ ভেসে উঠল। ব্যাকগ্রাউন্ডে শ্মশানের দাউ দাউ করে চিতা জ্বলছে। নানা সাইজের মরার মাথা শটাশট নাচতে নাচতে ফুটিয়ে তুলছে বইয়ের স্টাইলটে দেখা হবে মাঝরাতে। বাহ, হেভি টেকনিক তো। নামটা যাই হোক, গল্পটা জমে যেতে পারে। সুমন পিঠ টান টান করে বসল। গল্প শুরু হয়ে গেল। এক বয়স্ক ভদ্রমহিলার উপরে ভূত ভর করেছে। ভদ্রমহিলার বাঁশির মতো সরু নাক, সোজা ভুরু। বয়স চলে গেলেও এখনও অসামান্য সুন্দরী। চোখ কপালে তুলে অপ্রকৃতিস্থের মতো তিনি সারা ঘরে ঘুরে বেড়াচ্ছেন। চিৎকার করে বলছেন, আমায় রক্ত দাও, আমি রক্ত খাবো, বড্ড খিদে আমার, কতদিন না খেয়ে থাকবো। কে বলে বাংলা সিনেমার মান পড়ে গেছে? ভদ্রমহিলা দুরান্ত অ্যাক্টিং করছেন, এমন জীবন্ত যে রীতিমতো ভয় ভয় করে উঠল সুমনের। আচমকা সারা শরীর প্রচণ্ডভাবে ঝিঁকিয়ে দিয়ে উঠল ভদ্রমহিলার। আস্তে আস্তে চোখ দুটো নর্মাল হয়ে উঠল ভদ্রমহিলার। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঠিক যেন সুমনের চোখে এসে স্থির হয়ে গেল। ওরে বাবারে, কি ভীষণ সেই চোখের দৃষ্টি! সুমন সহ্য করতে পারল না, সরিয়ে নিল চোখ। ভদ্রমহিলা খলখল করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, কিরে, আমায় রক্ত দিবি নে? আমার সব রক্ত চেটে পুটে খেয়েছিস, আমায় রক্ত দিবি নে? সিনেমার ছবি কখনো কথা বলে দর্শকের সঙ্গে? মাথাটা কীরকম ভৌ ভৌ করে উঠল সুমনের। আর তারপরে সে চোখের সামনে যা দেখলো, মাথাটায় খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো তার। সুমন দেখল ভদ্রমহিলা সিনেমা হলের পর্দা থেকে শটাং বেরিয়ে পা পা হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন। হাত নাড়িয়ে স্পষ্ট তাকে দেখে লক্ষ্য করেই যেন বলছে, দাঁড়া, আমি আসছি।
তোর শরীরে অনেক রক্ত, গরম গরম রক্ত, টাটকা রক্ত। ভদ্রমহিলা জিভ চাটতে শুরু করলেন। শুধু কথা বলে না, পর্দা থেকে ছবির মানুষ নেমেও আসে? না, এতটা বাড়াবাড়ি কিছুতেই সম্ভব নয়। নিঘাত কিছু গোলমাল আছে এর মধ্যে। সিট থেকে তড়াক করে উঠে পড়ল সুমন। সঙ্গে সঙ্গে ব্যালকানির দর্শকরা সকলেই একসঙ্গে গলা মিলিয়ে হেসে উঠল। সুমন চমকে উঠে তাকিয়ে দেখলো দর্শক কই? 5টা সিটে সে 5টা কঙ্কাল বসে আছে। না, যথেষ্ট হয়েছে। মাথায় থাকুক আমার সিনেমা, মাথায় থাকুক আমার টাইম পাস। আর্তনাদ করে সুমন হুড়মুড়িয়ে ব্যালকানির গেট খুলে ছুটল সিঁড়ির দিকে। সিঁড়ি ভেঙে নিচে নেমে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে তারপর আর কিছু মনে নেই তার। কতক্ষণ ঠিক বলতে পারবো না। আস্তে আস্তে জ্ঞানটা ফিরে এলো সুমনের। চোখ মেলে দেখলো সে শুয়ে আছে। তখন বুকটা তার উঠছে পড়ছে। আতঙ্কে গায়ের লোমগুলো খাড়া হয়ে আছে। ধর্মর করে উঠে বসলো সে। উঠবেন না সুমন ভাই, উঠবেন না। ভারী গলায় কে যেন বলে উঠল। আর একটু শুয়ে থাকুন। সঙ্গে সঙ্গে বুকটা হালকা হয়ে গেল তার। বলল, না না, ঠিক আছে। আমি কোথায় শ্যামবাবু? শ্যামবাবু বললেন, মন্দিরে। সুমনের মাথাটা পরিষ্কার হয়ে এলো। তাকিয়ে দেখলো ঠিক তাই। ডাকাতে কালীবাড়ি মন্দির, নাট মন্দির এটা। দূরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। তার সামনে চাদরে গুটিসুটি মেরে বসে আছে একজন লোক। এই লোকটা শ্যামবাবুর চেলা। একটু আগে এই পথ দিয়ে সুমন যখন আতঙ্কে পাগলের মতো ছুটছিল, তখন সেই ছুটে গিয়ে তাকে ধরেছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে শ্যামবাবু তার সঙ্গে হাত লাগান। শ্যামবাবু মন্দিরে তখন নিশীথ পূজায় বসেছিল। সুমন তারপরেই অজ্ঞান হয়ে যায়। শ্যামবাবু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সুমন ভাই, এদিকে কোথায় গিয়েছিলেন এই রাত বিরেতে? কে তাড়া দিয়েছিল আপনাকে? সুমন থরথর করে কেঁপে উঠল। শ্যামবাবু তাকে ভরসা দিয়ে বললেন, আপনি এখন মায়ের মন্দিরে, সম্পূর্ণ নির্ভয়ে সমস্ত কথা খুলে বলতে পারেন। আরও কিছুক্ষণ লাগলো সুমনকে নিজেকে সামলাতে। তারপর ভয়ে ভয়ে ঢোক গিলতে গিলতে সুমন খুলে বলল। সব শুনে শ্যামবাবু যেন আকাশ থেকে পড়লেন। বললেন, করেছেন কি? ছায়াচিত্র হলো তো মাস 6 উপর বন্ধ। আপনি গিয়েছিলেন সেখানে বায়োস্কোপ দেখতে? যাওয়ার আগে আমাকে বলবেন তো। ছায়াচিত্র বন্ধ? কি বলছেন আপনি? সুমন চেঁচিয়ে উঠল। সে খুব দুঃখজনক ঘটনা। শ্যামবাবু মাথা নাড়াতে নাড়াতে বললেন, জানেন তো, সিনেমার ব্যবসার হাল। ছায়াচিত্র হলের মালিক রবিবাবু হাউস চালাতে গিয়ে ধার দেনায় পুরো ডুবে গিয়েছিলেন। মহাজনদের জ্বালায় পানি পাতিনি থেকে সে পালান। শোকে দুঃখে বিছানা নেন তার স্ত্রী, পরে সুইসাইড করে মারা যান। এই তল্লাটে তার মতো সুন্দরী আর কেউ ছিল না। মরার পরেও দেখতে গিয়ে চোখ ফেরাতে পারছিলাম না, বুঝলেন? দাঁড়ান দাঁড়ান। সুমন হঠাৎ কীরকম উত্তেজিত হয়ে উঠল। ভদ্রমহিলা কি জোড়া ভুরু ছিল? ঠিক ঠিক। শ্যামবাবু অবাক হলেন। আপনি কি করে জানলেন সুমন ভাই? সুমন সিনেমার কথা বলল। শুনে শ্যামবাবু চোখ গোল গোল হয়ে গেল। কপালে হাত ঠেকিয়ে প্রণাম নিবেদন করে বললেন, জোর বাঁচান বেঁচেছেন আপনি। মা মহামায়ায় আপনাকে রক্ষা করেছেন। সুমন উঠে পড়ল। ঘড়ির দিকে চেয়ে দেখল রাত 10টা বেজে গেছে। হোটেলে সারাদিন হিসেব বুঝিয়ে নিয়ে এই সময় রোজই মন্দিরে চলে আসেন শ্যামবাবু। নিশীথ পুজো সেরেই এখান থেকে সোজা চলে যান নিজের বাড়ি। কিন্তু আজ আর বাড়ি না ফিরে সুমনকে হোটেলে ফিরিয়ে দিতে চললেন। সুমন না করল না। এখনও ভয় চমকে চমকে উঠছে বুকটা তার। নর্থ দীঘার মোড়ে দিকে স্টার্ট করার আগেই সুমনবাবু হঠাৎ দাঁড়িয়ে গেলেন। আঙুল দূরে দূরে দেখিয়ে বললেন, ওই আপনার ছায়াচিত্র হল। দেখতে পাচ্ছেন কিছু? সুমন ভয়ে ভয়ে তাকালো। এখান থেকে ছোট একটা মাঠ পেরিয়ে তারপর ছায়াচিত্র সিনেমা হল। কিন্তু কোথায় হল? চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। শ্যামবাবু ঠিকই বলেছেন, মা মহামায়ার কৃপা ছাড়া আজ বেঁচে ফিরতে হতো না তাকে। হোটেলে ফিরে মুখে কিছু রুচল না সুমনের।
বড় এক ঘটি জল খেয়ে সুমনবাবুকে গুড নাইট জানিয়ে তাড়াতাড়ি লেপ টেনে শুয়ে পড়ল। রাতটা কাটিয়ে ভালোই এখান থেকে পালাতে পারলে বাঁচে, কিন্তু সব হিসেব আর মানুষের ঠিকঠাক থাকে না ঠিকঠাক হয়। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল সুমনের। চোখ মেলে চেয়ে হাড় হিম হয়ে গেল তার। মশারিটা ঠেলে কালো একটা অন্ধকার ঝুঁকে পড়েছে তার মুখের উপরে। মাথায় উঠল ঘুম। লেপ ছুঁড়ে মশারি ছিঁড়ে নেমে পড়ল নিচে। চিৎকার করে বলল, কে কে? চেঁচাবেন না সুমনবাবু। অন্ধকারের ভিতর থেকে কে যেন বলে উঠল, লাইটটা জ্বালান আগে। সুমন ছুটে গিয়ে লাইটটা জ্বালিয়ে ভয়ে শিউরে উঠল। ঘরে দাঁড়িয়ে আছেন রবিবাবু, ছায়াচিত্র হাউসের জলজ্যান্ত মালিক রবিবাবু। সেই মাঝারি হাইট, ফর্সা রং, চোখে হাই পাওয়ারের রিমলেস চশমা, ঠোঁটের কোণে বাঁকা হাসি। এ কি, আপনি আপনি এখানে কি করে এলেন? সুমন বলল, আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? বলছি। রবিবাবু বললেন, কিন্তু তার আগে বলুন, পালিয়ে এলে কি বাঁচা যায় সুমনবাবু? আমার স্ত্রীর হাত থেকে বেঁচেছেন, কিন্তু এবার আমার টার্ন। তার জন্যই তো কীরকম দেখা হয়ে গেল আমাদের মাঝরাতে। রক্ত জল হয়ে গেল সুমনের। কাঁপতে শুরু করলো গলা। হ্যাঁ, আপনি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। শ্যামবাবু আপনাকে রং ইনফরমেশন দিয়েছিল মোহনবাবু। হাসতে হাসতেই নিজের স্টাইলে কথা বলে চললেন রবিবাবু। আমি বাড়ি থেকে পালায় টালাইনি বুঝলেন। আমিও আমার মিসেসের মতোই সুসাইড করেছিলাম। নদীতে ডেড বডি ভেসে গিয়েছিল বলে কেউ টের পায়নি আমাকে। সুমন কাঠ হয়ে গেল। একবার বেঁচে ফিরেছে, কিন্তু এবার বড় কঠিন চক্করে পড়েছে। মাথার চুলগুলো একটা একটা করে দাঁড়িয়ে গেল তার। কি করছেন তখন থেকে? গলা সাজছেন নাকি? মন চেয়ে রইল। হঠাৎ রবিবাবু গম্ভীর হয়ে গেলেন। গলা বদলে বললেন, শুনুন মশাই, আপনাকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ, আমাকে? রাইট। আপনার সঙ্গে একটু পুরনো হিসেব চোকানোর আছে। এর জন্য আপনি পানি পাতা নিতে আসবেন বলে কবে থেকে হা করে বসে আছি জানেন? হিসেব? এই তো এতক্ষণে গলায় শব্দ ফুটেছে। রবিবাবু বলে চললেন, যত নষ্টের গোড়ায় আপনারাই। আপনাদের টিভি কোম্পানির আমাদের পথে বসিয়েছে। আমাদের এতদিনের স্বাদের ব্যবসা ডকে তুলে দিয়েছে, শেষ করে দিয়েছে আমাদেরকে। কিন্তু আমরা একাই শুধু শেষ হব কেন চাঁদু? আপনাকেও আমাদের পার্টনার হতে হবে, বুঝেছেন? ব্যাস, হিসেব সমান সমান। রবিবাবু অট্ট হাসিতে ফেটে পড়লেন। সুমন চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো আর ভয় পাচ্ছে না সে। আসলে খুব বেশি ভয় পেলে মানুষের ভয়বোধটাই কীরকম অসার হয়ে যায়। সুমনেরও তাই হয়েছে। কি সুমনবাবু, আমার প্রস্তাব পছন্দ হলো না বুঝি? রবিবাবু বললেন, হা করে কি দেখছেন বলুন তো আমার মুখের দিকে? আপনি আমার পার্টনার হলে দুজন মিলে আমার হাউসে বসে প্রাণ ভোর আড্ডা মারবো, হ্যাঁ? সুমন চেয়ে রইল। আরে কি ভাবছেন মশাই? কিসের এত ধ্যান করছেন? আসলে মাথা থেকে সব ভয়, সব টেনশন বেরিয়ে গেলে তখন আসল কথাটা মনে পড়ে যায় মানুষের। সুমনের মনে পড়ল, মা মহামায়া একবার না বলেই বাঁচিয়েছে, আর একবার নয় বাঁচালে? মায়ের কাছে ছেলে কি এইটুকু আবদার করতে পারে না? সুমনের চোখে জলে ভরে উঠল। সে মনোপ্রাণ দিয়ে মাকে ডাকতে লাগলো। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই উদ্যোগটা অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাদের কমেন্ট করবে। তাহলে আবার দেখা হবে পরবর্তী গল্পে।